অমিত শাহ কথা দিয়েছিলেন যে বিজেপি যদি বিহারের বিধানসভা নির্বাচনে বেশি সিট জেতে তারপরেও বিহারের মুখ্যমন্ত্রী হবেন জেডিইউর নীতিশ কুমার এবং আজকে বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমার। কিন্তু নীতিশ কুমার নিজেও জানেন যে এর আগে যতবার তিনি বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তার থেকে এই বারটা অনেকটা আলাদা, অনেকটা তফাৎ রয়েছে। কারণ এর আগের প্রত্যেকটা বারে হাওয়া ছিল তার দিকে, এইবারের গল্পটা একটু আলাদা। এইবারে সিংহাসনে তিনি থাকলেও সিংহাসনের নিচের ভিতটা অন্য কারোর হাতে। এটা একটা অদ্ভুত অনুভূতি। বিজেপি এই মুহূর্তে নীতিশ কুমারকে কিছুতেই ছেড়ে দিতে রাজি নয়, কারণ এমন একটা সময় যেখানে এনডিএর মধ্যে থেকে বিজেপিকে ছেড়ে অন্যান্য শরিক দলগুলি বেরিয়ে যাচ্ছে, সেখানে তাদের একটা বার্তা পৌঁছে দেবার দরকার ছিল। আর সেটা হচ্ছে যে এনডিএর প্রধান দল অন্যান্য শরিক দলগুলিকে সম্মান দিতে জানে এবং তার জন্য তারা মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিতেও রাজি। এবং সেই জন্যেই বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন জেডিইউর নীতিশ কুমার। কিন্তু ওই যে কথাটা বললাম, বিজেপিও কিন্তু নিজে জানে যে নীতিশ কুমারের এর আগে যে প্রতিপত্তি ছিল বিহারে, যে প্রতাপ ছিল, সেইটা এবারে আর নেই। 3 দফার পর এবার 4র্থ দফায় ক্ষমতায় আসছেন নীতিশ কুমার। 6 বার তিনি এর আগে বিহারে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন, আর এইবারের শপথ গ্রহণ হলো তার 7ম বার। কিন্তু নীতিশ কুমার নিজেও জানেন রাজ্যপাট আর একরকম নেই। ভারতীয় রাজনীতিতে নীতিশ কুমারের মতো মানুষেরা হচ্ছেন পাঁকাল মাছের মতো, কখন যে কোন দিকে চলে যাবেন কেউ ধরতে পারবে না। নীতিশ কুমার তার গোটা রাজনৈতিক জীবনটা এই এদিক ওদিক করতে করতেই কাটিয়ে দিয়েছেন। এইটা ভারতীয় রাজনীতিতে একেবারেই কোনো ভুল কাজ নয়, কিন্তু এই ভদ্রলোকের মেজাজটাই আলাদা। 1985 সালে তিনি প্রথম নির্বাচনে জিতে বিহারে ক্ষমতায় আসেন। তারপর 1989-তে তিনি ঝুঁকতে শুরু করেন লালু প্রসাদ যাদবের দিকে। তিনি লালু প্রসাদ যাদবকে সমর্থন করেন লিডার অব দ্য অপোজিশনের চেয়ার পাওয়ার জন্য। তারপরেই তিনি ইউটার্ন দিয়ে চলে যান বিজেপির দিকে। 1998 থেকে 2004 পর্যন্ত বাজপেয়ীর আন্ডারে বেশ কয়েকটি মন্ত্রক তিনি সামলান। 2005-এ বিজেপিকে কোয়ালিশন পার্টনার করে তিনি বিহারে নির্বাচন লড়েন এবং জেতেন এবং সেখানে মুখ্যমন্ত্রী হন নীতিশ কুমার। কিন্তু তারপর 2013-তে যখন এটা শোনা যায় যে এনডিএর তরফ থেকে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে নরেন্দ্র মোদীকে, তখন তিনি এনডিএ ছেড়ে বেরিয়ে আসেন এবং তিনি আবার ঝুঁকতে শুরু করেন লালু প্রসাদ যাদবের দিকে। 2015-তে লালু প্রসাদ যাদব তাকে এবং কংগ্রেসকে নিয়ে নির্বাচনে নামেন এবং জেতেন। ঠিক হয় যে তেজস্বী যাদব হবেন সহকারী মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী হবেন নীতিশ কুমার। তারপর 2017-তে ভদ্রলোক আবার একটা ইউটার্ন মারেন এবং চলে যান বিজেপির দিকে। এবং এবারের নির্বাচনে তিনি বিজেপিকে শরিক করে নির্বাচনে নেমেছিলেন, লড়াই করেছিলেন, তারা জিতেছেন এবং মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমার। নীতিশ কুমার এবং তার দল জনতা দল ইউনাইটেড এতদিন এই খেলাটা খেলতে পেরেছেন, তার কারণ হচ্ছে তাকে এবং তার দলকে ভোট নিয়ে বা সিট নিয়ে সেরকম কখনো ভাবতে হয়নি, সেই নিয়ে কখনো খুব একটা গন্ডগোল হয়নি। সবসময়ই তারা যেদিকেই যান না কেন তাদের দলের কাছে সবথেকে বেশি পরিমাণ ভোট থেকেছে, তাই এদিক ওদিক করার জন্য সব দিকের দরজাই সবসময় নীতিশ কুমারের সামনে খোলা থেকেছে। সমস্যাটা হতে শুরু করলো এইবার নির্বাচন থেকে। যেহেতু শেষবার নীতিশ কুমার সরকার ভেঙে এনডিএতে এসেছিল, বিজেপির কাছে এসেছিল, তাই বিজেপি চুপচাপ অনেক কথাই তার মেনে নিয়েছে এবং অনেক নেতারা, বিজেপির অনেক বড় বড় নেতারা, অমিত শাহর মতো নেতারা বারবার বলেছেন যে এইবারে বিহারের নির্বাচন আমরা লড়ছি নীতিশ কুমারের অধিনায়কত্বে। কিন্তু সমস্যাটা হতে শুরু করে নির্বাচনী প্রচারের সময় থেকে। দেখা গেল যে সেখানকার সাধারণ মানুষ, বিহারের সাধারণ মানুষ নীতিশ কুমারের উপরে বেশ খাপ্পা। নীতিশ কুমারের এই দীর্ঘ শাসনকালের একেবারে শেষের দিকে এসে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। কোথাও সরাসরি ক্ষোভ প্রদর্শন, কোথাও ডিরেক্টলি তাকে পেঁয়াজ ছুঁড়ে মারা হলো। কিন্তু যাই হোক, এসব ম্যাটার করে না। দিনের শেষে যেটা ম্যাটার করে সেটা হলো ভোট। কিন্তু দিনের শেষে দেখা গেল এই ভোটের জায়গাটাও টলমল করছে। নির্বাচনের ফলাফল বেরোনোর পরে দেখা গেল বিহারে যারা দ্বিতীয় বৃহত্তম দল ছিল, অর্থাৎ সেই বিজেপি পেয়েছে 73খানা আসন, আর সেখানে যারা বিহারের শাসক দল সেই জেডিইউ পেয়েছে 43টা আসন। রাজনীতিতে বন্ধুত্ব কখনো সমানে সমানে হয় না। কোয়ালিশন একটা হয় বটে, কিন্তু ক্ষমতার রাশটা যে কোনো একটা দলের হাতে থাকে, যেটা এতদিন পর্যন্ত নীতিশ কুমারের হাতে ছিল। কিন্তু এইবারের নির্বাচনের ফলাফল বেরোনোর পরে সেটা চলে গেছে বিজেপির হাতে। দেখা গেল যে বিহারের সাধারণ মানুষজন বিজেপির ওপরে রেগে নেই, তারা রেগে আছেন নীতিশ কুমারের ওপরে এবং নীতিশ কুমারের দলের ওপরে। তাহলে টেকনিক্যালি হিসেব মতো বিজেপিরই মুখ্যমন্ত্রী পদটা পাওয়া উচিত, বিজেপিরই কারণ মুখ্যমন্ত্রী হওয়া উচিত বিহারে, কারণ সাধারণ মানুষজন খাপ্পা হয়ে রয়েছে নীতিশ কুমারের ওপরে। তারা ভোটটা নীতিশ কুমার বা তার দলকে দেয়নি, দিয়েছে বিজেপিকে। কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমার। এইটাই হচ্ছে ডান্স অফ ডেমোক্রেসি। বিহারে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করে বিজেপি শুধুমাত্র যে এনডিএ আছে এটাই প্রমাণ করেনি, তার সঙ্গে একটা অদ্ভুত জায়গা তৈরি করেছে যেখানে নীতিশ কুমারের হাত থেকে বিহারকে পুরোপুরি বের করে নিয়ে আসা যায়। যেহেতু বিজেপির হাতে এখন অনেক বেশি সংখ্যক সিট রয়েছে, তারা অনেক বেশি পোর্টফোলিও দাবি করবে এবং আস্তে আস্তে তারা বিহারে যে একটা মাইনরিটি পার্টনার ছিল সেইখান থেকে বেরিয়ে নিজেদেরকে শাসক দল হিসেবে প্রতিপন্ন করবে।
জেডিইউ অর্থাৎ নীতিশ কুমারের দল জেডিইউর যে দরকারটা বিজেপির এতদিন ছিল সেটাও আস্তে আস্তে ফুরাতে শুরু করেছে। আগামী বিধানসভা নির্বাচন আস্তে আস্তে হয়তো পুরোটাই ফুরিয়ে যাবে, কিন্তু তার জন্য সেই সময়টা দেওয়া দরকার। বিজেপি খুব ভালো করেই জানে যে এই মুহূর্তে নীতিশ কুমারকে সিএম পদ ছেড়ে দিতে বললে তিনি আবার পাল্টি খেয়ে তার দল নিয়ে সব সিট নিয়ে অন্য দলের কাছে চলে যাবেন। কাজেই এত বছর যখন অপেক্ষা করাই গেছে, তখন আর 5 বছরে কি যায় আসে। বিজেপির এই ক্ষমতাটা আছে, বছরের পর বছর অপেক্ষা করে ধীরে স্থিরে তারা তাদের লক্ষ্যে পৌঁছায়। আর এই মুহূর্তে আগামী 5 বছরের জন্য নীতিশ কুমার এমন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানকার মানুষজন তাকে চায় না, যেখানকার মানুষজন তাকে ভোট দেয়নি। তার থেকে বেশি সংখ্যক আসন রয়েছে বিজেপির হাতে, তার থেকে বেশি সংখ্যক আসন রয়েছে বিরোধী দলের কাছে। কাজেই নীতিশ কুমারের কতটা ক্ষমতা থাকবে আগামী 5 বছর সেটা নিয়ে অবশ্যই প্রশ্নচিহ্ন রয়ে যায়। ঢাল নেই, তরোয়াল নেই নিধিরাম সর্দার, বিহারে তাও নীতিশের সরকার। আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। পরের দিন আবার দেখা হবে একটি অন্য বিষয় নিয়ে আলোচনায়। ততদিন ভালো থাকবেন।